আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। বিএনপি নেতা ইশরাক হোসেনের আন্দোলনে তালাবদ্ধ নগর ভবনে অফিস করেননি অনেকে, কিন্তু তখনও অনেক কর্মকর্তা বাসায় বসে নিজের গাড়ির বিপরীতে জ্বালানি বাবদ অর্থ নিয়েছেন সরকারি কোষাগার থেকে। স্বাভাবিক সময়ের চেয়ে অস্বাভাবিক জ্বালানির বিল করেছেন কর্মকর্তারা, যদিও 40 দিনে একদিনও সিটি কর্পোরেশনে আসতে হয়নি তাদের। তেল নিয়ে এমন তেলেসমাতির খবর জানাচ্ছেন নাজিবুর রহমান। ইশরাক হোসেনের মেয়র পদের জন্য মে মাস থেকে জুন মাসের শেষ দিক পর্যন্ত নগর ভবন ছিল অবরুদ্ধ। বন্ধ ছিল নাগরিক সেবাসহ নগর ভবন কেন্দ্রিক সব কার্যক্রম। তালাবদ্ধ ছিল কর্মকর্তাদের কক্ষ। এরই মধ্যে নিজেদের গাড়ির বিপরীতে নির্বিচারে জ্বালানি নিয়েছেন বেশিরভাগ কর্মকর্তা। এনটিভির হাতে আসা নথিতে দেখা যায়, স্বাভাবিক সময়ে মাসে 25 লাখ টাকার জ্বালানি নেন কর্মকর্তারা। আন্দোলন চলাকালীন 40 দিনে সেই জ্বালানি ব্যয় বেড়ে প্রায় অর্ধ কোটি টাকা। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা সহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের আন্দোলন চলাকালীন একদিনও নগর ভবনে আসেননি, কিন্তু জ্বালানি খরচ করেছেন 600 লিটার, যার মূল্য 61,000 টাকা। প্রধান নগর পরিকল্পনাবিদ নিয়েছেন প্রায় 51,000 টাকার তেল এবং প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা খরচ করেছেন 560 লিটার তেল। আন্দোলন চলা অবস্থায় ডিএসসিসি প্রশাসকের গাড়ির বিপরীতেও তেল বরাদ্দ হয় 855 লিটার। এসব কর্মকর্তাদের কাজ নগর ভবন কেন্দ্রিক হলেও অফিস না করে জ্বালানি বরাদ্দ নেন তারা। জ্বালানি তেলের এ তালিকা অনুমোদন করেন পরিবহন তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরী, হিসাব সহকারী নূরে আলম ও তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহমেদ। ব্যাখ্যা দিয়েছেন এমন অসঙ্গতির। আন্দোলনের সময় তো আসলে এই সময় পুরোপুরি হয়তো আমি ওই দায়িত্বটা পুরোপুরি পাই নাই, সই করার দায়িত্বটা পুরোপুরি পাই নাই। আমাদের একজন তত্ত্বাবধায়ক আছে আব্দুল্লাহ আল মামুন, হয়তো উনি করছেন এটা। ওই সময় আমাদের ওই যে আরেক তত্ত্বাবধায়ক ছিল, উনি করছে, কিন্তু জোনালরা অফিস করছে, জোনালরা সচিবালয় রেগুলার অফিস করছে। বাসায় তো থাকেনি, উনি তো মন্ত্র অফিস করছে। উনি বিভিন্ন স্পটে চলে ডিউটি করছে। উনি বিভিন্ন সাইডে যায় পরিদর্শন করছে, মন্ত্রণালয় বৈঠক ডিউটি করছে, ফাইল প্রসেসিং কাজ হয়েছে। অফিসের কাজের বাইরে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে কিনা এমন প্রশ্নে খতিয়ে দেখার কথা জানান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। এটা আমরা একটু খতিয়ে দেখতে হবে। কর্মকর্তা একটু নিজেরা না, একটা বিষয় হলো যে কর্পোরেশনের সিদ্ধান্ত থাকে যে মাসে অথবা দিনে অনেক সময় হয়ে থাকে যে দৈনিক তেল কতটুকু ব্যয় হবে একটা গাড়ির পেছনে, সেটা থাকে। কাজ না থাকলে যেটা হচ্ছে যে আমি যেটা আগেই বলেছি যে কোনো কোনো ক্ষেত্রে তাদের ভিজিটের প্রয়োজন হতে পারে। আঞ্চলিক অফিসগুলো তো খোলাই ছিল, কিন্তু তারা অফিসে যায় না, তার কাজের ক্ষেত্রে হয়তো বিভিন্ন ব্যবহার করতে পারে। আমার দেখতে হবে এটা। চলতি বছর 14 মে থেকে টানা 40 দিন বন্ধ ছিল নগর ভবন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সে সময় জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। অভিনব সব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। পরিবর্তনের প্রতিশ্রুতির পাশাপাশি চলছে অভিযোগ পাল্টা অভিযোগের বাকযুদ্ধ। এদিকে 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 34 ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট। লিফলেট ও ইশতেহার হাতে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। গবেষণা বরাদ্দ বৃদ্ধি, আবাসন সংকট সমাধান সহ বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই। আমি পার্সোনালি অনেক রেসপন্স পাচ্ছি, তো সেই জায়গা থেকে আশাবাদী যে আমাদের এই দলীয়করণের যে একটি চিন্তা ভাবনা আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীরা দেখেছে, যে একটি ট্রমা দেখেছে, তারা সে জায়গা থেকে বের হয়ে আসবে এবং তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আমরা একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে চাই। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা, যে ধরনের খাবার ব্যবস্থা, এখানকার পরিবহন, প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইশতেহার যদি মোটা থাকে বলি। তবে এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা ও আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিভিন্ন প্যানেলের। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি, সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। তো সে জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবকিছু নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল না, এটা গোটা বাংলাদেশের ম্যাটার। কারণ জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসনে
আসন ভিত্তিক প্রত্যেকের নজর থাকবে, আর এখানে গোটা বাংলাদেশের নজর ডাকসু নির্বাচনের দিকে। নির্বাচন কমিশনের প্রার্থী হিসেবে আমাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ছিল সেটা দিতে পরিপূর্ণভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই জিনিসগুলো আমরা গতকালকে জানিয়ে আসছি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এখন থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলে বহিরাগত নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন। নজর কেড়েছে প্রার্থীদের অনলাইন ভিত্তিক প্রচার। বিভিন্ন কন্টেন্ট প্রচার করছেন তারা। পাশাপাশি প্যানেল ভিত্তিক ফেসবুক পেজ খুলে মন জয় করার চেষ্টা হচ্ছে ভোটারদের। আচরণবিধি অনুযায়ী নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সর্বোচ্চ 25 জনের বেশি একত্রিত হতে পারবেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভবনে দেয়াল ও শ্রেণীকক্ষ, আবাসিক হলে পোস্টার লাগানো নিষেধ। জাকসু নির্বাচনে 25টি প্যানেলের বিপরীতে লড়ছেন 179 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে লড়ছেন 10 জন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে গতকাল প্রথম দিনে 30টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসু নির্বাচনে 23টি পদে লড়তে ইতোমধ্যে 466 জন এবং সিনেটে 84 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা এখন অটোরিকশার নগরী। প্রয়োজনের অতিরিক্ত অটোরিকশার কারণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরী জুড়ে যানজট লেগেই থাকে। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবার এদের বেপরোয়া গতির কারণে নিত্যদিন দুর্ঘটনাও ঘটছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুমিল্লা নগরের প্রধান সড়ক সহ 27টি ওয়ার্ডে এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক। 5000 অটোরিকশা ধারণ ক্ষমতা সম্পন্ন সড়কে চলছে 45,000-এর বেশি ইজি বাইক ও মিশুক। নগরে যানজটের অন্যতম কারণ এই অটোরিকশা। এদিকে বেপরোয়া অটোরিকশা চালকদের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অটোটা সাইড দেওয়ার সময় হুট করে উল্টে পড়ে আমার উপরে অটোটা পড়ে গেল। এমন দিন বাদ নাই এই যে আমাদের পিছনে এই অংশে অটো অ্যাক্সিডেন্ট হয় না। এগুলো নিয়ন্ত্রণ করা হোক, একেবারে তো বন্ধ করা যাবে না। কুমিল্লা নগরের প্রধান সড়কের মধ্যে শাসনগাছা, কান্দিরপাড়, রাজগঞ্জ, টমসন ব্রিজ ও চকবাজারে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড। এতে করে প্রতিনিয়ত যানজট বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতিনিয়ত অভিযান করছি, বিভিন্ন জায়গাতে উচ্ছেদ করছি এবং যেন যত্রত্র সিন যেগুলো না দাঁড়ায় এবং যেখানে সেখানে যেন ওরা স্ট্যান্ড তৈরি করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। অভিযোগ উঠেছে 2012 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের পর এক যুগের বেশি সময়ে যে কয়েকজন মেয়র সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কেউ নগরীর সড়কে চলাচল করা অটোরিকশাগুলোকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারেননি। বেশ কিছু চেকপোস্ট আমরা অলরেডি স্থাপন করেছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 6000 মিশুক বা অটোরিকশা আমাদের শহরের মধ্যে থাকবে এবং এদেরকে কিউআর কোড যুক্ত ড্রেস থাকবে, যাতে এগুলা কুমিল্লা শহরে যাতে প্রবেশ যাতে না করতে পারে। কুমিল্লা নগরীতে প্রয়োজনের বেশি অটোরিকশাগুলো এখন ধাতব দানবে পরিণত হয়েছে। যানজট ও দুর্ঘটনা রোধে শুধু আশ্বাস নয়, অতিরিক্ত অটোরিকশা ও মিশুক নগরী থেকে সরিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন, এমন প্রত্যাশা কুমিল্লা নগরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। ক্রিকেট। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেয়ায় তার নিরাপত্তায় গানম্যান চেয়ে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নেজাবউদ্দিন চৌধুরীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর নিরাপত্তা কর্মী চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমিনুল ইসলামের বিচরণকে গুরুত্ব দিয়ে তার জন্য গানম্যান নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। অক্টোবরে অনুষ্ঠেয় বোর্ড নির্বাচনে ঢাকা বিভাগ অথবা জেলার কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে আমিনুল ইসলামের। এর মাঝে অজ্ঞাত পরিচয় একজন তাকে নির্বাচনে অংশ না নিতে হুমকিও দিয়েছেন। সকালের খবর এইটুকু। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।